গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো একটা ছোট বাংলা গল্প। গল্পের নাম প্রতিদান। শহরের নামী মাল্টি স্পেশালিটি হাসপাতালের করিডরগুলো সাদা ধপধপে, আর সেখানে বাতাসের গন্ধটা সব সময় কেমন যেন ওষুধ আর ফিনাইলের মিশ্রণে ভারী হয়ে থাকে। ডক্টর অনন্যা চ্যাটার্জি এই হাসপাতালের অন্যতম ব্যস্ত কার্ডিওলজিস্ট। তার সারা দিন কাটে স্টেথোস্কোপ আর ইসিজি রিপোর্টের ভিড়ে, কিন্তু আজকের বিকেলটা ছিল একটু অন্যরকম। কেবিন নম্বর 204 ফাইলটা হাতে নিয়ে অনন্যা যখন ভিতরে ঢুকলেন, দেখলেন জানলার ধারের বেডে এক বৃদ্ধা শুয়ে আছেন। বয়স 70-এর কাছাকাছি। শরীরটা রোগা হতে হতে হাড়ের কাঠামো এসে ঠেকেছে। ফ্যাকাশে চামড়ায় বয়সের মানচিত্র আঁকা। হাসপাতালের নথিতে লেখা আছে মিস অলকানন্দা সেনগুপ্ত, পেশা অবসরপ্রাপ্ত শিক্ষিকা। অভিভাবকের জায়গায় লেখা কেউ নেই। অনন্যা যখন তার পালস চেক করার জন্য হাতটা ধরলেন, তখন হঠাৎ তার শিরদাঁড়া দিয়ে একটা মৃদু কম্পন বয়ে গেল। এই শীর্ণ আঙ্গুলগুলো, এই হাতের গড়ন, অনন্যার অবচেতন মন তাকে 20 বছর আগেকার একটা ধূসর অতীতে টেনে নিয়ে গেল। অনন্যা তখন ক্লাস 9। বাবা মারা গেছেন হঠাৎই। মা লোকের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালান। পড়াশোনা চালানো তখন অনন্যার কাছে বিলাসিতা। স্কুলের ফি বকেয়া থাকায় তাকে স্কুল ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। সেদিন বিকেলের রোদে স্কুলের পেছনের বকুলতলায় বসে অনন্যা ফুঁপিয়ে কাঁদছিল। হঠাৎ পিঠে একটা নরম হাতের স্পর্শ। তাকিয়ে দেখে স্কুলের সবথেকে কড়া শিক্ষিকা অলকানন্দা দেবী। ছাত্রীরা তাকে আড়ালে হিটলার দিদিমণি বলে ডাকে, কারণ তিনি শৃঙ্খলার ব্যাপারে এক চুল ছাড় দিতেন না। কাঁদছিস কেন রে মেয়ে? গম্ভীর গলায় প্রশ্ন করেছিলেন তিনি। অনন্যা সবটা খুলে বলেছিল। অলকানন্দা দেবী সেদিন শুধু তার চোখের জলই মোছাননি, তিনি অনন্যার বাড়িতে গিয়ে তার মায়ের সাথে কথা বলেছিলেন। তারপর কয়েকটা বছর ছিল রূপকথার মতো। অলকানন্দা দিদিমণি কোনোদিন বিয়ে করেননি। নিঃসঙ্গ জীবনে অনন্যাকেই তিনি নিজের মেয়ের মতন করে আগলে নিলেন। প্রতিদিন স্কুল ছুটির পর অলকানন্দা দিদিমণি তাকে নিজের বাড়িতে নিয়ে যেতেন। যত্ন করে ইংরেজি আর অঙ্ক শেখাতেন। নতুন ক্লাসে ওঠার আগে এক গাদা নতুন বই আর খাতা অনন্যার টেবিলে সাজিয়ে রাখতেন তিনি। বলতেন, অনন্যা, তোর চোখ দুটো বড় উজ্জ্বল। এই চোখগুলো দিয়ে পৃথিবীটাকে জয় করতে শেখ। যেদিন অনন্যা মেডিকেলে চান্স পেল, অলকানন্দা দেবী নিজের গলার একটা সরু সোনার চেন খুলে অনন্যার গলায় পরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, ডাক্তার তো সবাই হয় রে, তুই মানুষের মতো মানুষ হোস, গরিবের চোখের জল মুছতে শিখিস। তারপর সময়ের স্রোত অনন্যাকে দূরে নিয়ে গেছে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়া, কর্মজীবনের ব্যস্ততা, সব কিছুর মাঝে দিদিমণির সাথে যোগাযোগটা ফিকে হয়ে এসেছিল। অনন্যা জানতেন দিদিমণি একা থাকেন, কিন্তু তিনি যে আজ এই অবস্থায় নিঃসঙ্গভাবে হাসপাতালের বেডে পড়ে থাকবেন, তা অনন্যা কল্পনাও করতে পারেননি। পুরনো স্মৃতির জগৎ থেকে অনন্যা বর্তমানে ফিরে এলেন। তার দু চোখ তখন জলে টলমল করছে। তিনি বৃদ্ধার কপালে হাত রাখলেন। অলকানন্দা দেবী ধীর চোখে তাকালেন। দৃষ্টি ঝাপসা, কিন্তু সেই তীক্ষ্ণতা যেন এখনও মরেনি। অনন্যা নিচু গলায় ডাকলেন, দিদিমণি, আপনি আমাকে চিনতে পারছেন? আমি অনন্যা, আপনার সেই পান্তা ভাতে নুন হওয়া মেয়েটা। বৃদ্ধার শুকনো ঠোঁট দুটো কেঁপে উঠল।
অনেক কষ্টে তিনি ভাঙা ভাঙা গলায় উচ্চারণ করলেন, অনন্যা, তুই ডাক্তার হয়েছিস তাহলে? অনন্যা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দিদিমণির শীর্ণ হাত দুটো নিজের বুকের কাছে চেপে ধরলেন। জানতে পারলেন বয়স বাড়ার সাথে সাথে দিদিমণি স্মৃতিভ্রম আর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সঞ্চিত যা অর্থ ছিল সব চিকিৎসার পেছনে খরচ হয়ে গেছে। কোনো আত্মীয় নেই, তাই পাড়ার লোকেরাই তাকে হাসপাতালে দিয়ে গেছে। ঠিক তখনই ওয়ার্ডের সহকারী নার্স রুমে ঢুকলেন, হাতে একটা ফর্ম। ডক্টর চ্যাটার্জি, এই পেশেন্টের ডিসচার্জ ফর্ম রেডি। আগামীকাল ওনাকে আশানিকেতন বৃদ্ধাশ্রমে ট্রান্সফার করা হচ্ছে, সেখানকার অথরিটি কনফার্ম করেছে। অনন্যার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আশানিকেতন শহরের সব থেকে অবহেলিত বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে একটি, যেখানে মানুষ শুধু মরার জন্যই অপেক্ষা করে। যে দিদিমণি তাকে জীবন শিখিয়েছেন, তার শেষ আশ্রয় হবে একটা অন্ধকার অবহেলায় ভরা বৃদ্ধাশ্রম? এ হতে পারে না। অনন্যা নার্সের দিকে ফিরে দৃঢ় গলায় বললেন, এই ট্রান্সফার ক্যান্সেল করুন। আমি এখনই অ্যাডমিনিস্ট্রেশনকে ফোন করছি। মিস সেনগুপ্ত কোথাও যাচ্ছেন না। নার্স অবাক হয়ে তাকালেন। কিন্তু ম্যাম, কেউ তো ওনার দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না। উনি সম্পূর্ণ একা। অনন্যা দিদিমণির হাত আরও শক্ত করে ধরলেন। একা? উনি একা নন, আমি আছি। আমি ওনার সব দায়িত্ব নিচ্ছি। তার কথায় যেন একটা অচেনা শক্তি ছিল। দিদিমণি মৃদু চোখে অনন্যার দিকে তাকালেন। তার চোখে এক টুকরো কৃতজ্ঞতা আর বিস্ময়। পরের দুদিন ছিল অনন্যার জীবনে কঠিনতম সময়। হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন রাজি হচ্ছিল না। একজন ডাক্তার হয়ে একজন সম্পূর্ণ অচেনা বৃদ্ধার এমন দায়িত্ব নেওয়া, যা তাদের প্রোটোকলের বাইরে ছিল। অনন্যা নিজের চাকরি হারানোর ঝুঁকি নিয়ে কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বললেন। আপনারা প্রোটোকল দেখতে পারেন স্যার, আমি দেখছি একজন মানুষকে। এই মানুষটি এককালে আমার গুরু ছিলেন। আজ যখন তার কেউ নেই, তখন আমি তাকে পরিত্যাগ করতে পারি না। যদি প্রোটোকল আমাকে মানবতা থেকে দূরে রাখে, তবে আমার এই ডাক্তারি পেশা বৃথা। তার যুক্তি আর দৃঢ়তা দেখে সবাই অবাক। হাসপাতাল বোর্ডের মিটিং ডাকা হলো। অনন্যা তার পুরনো দিনের কথা সবিস্তারে বললেন। দিদিমণি কিভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন, একজন শিক্ষিকা হিসাবে তিনি কিভাবে অনন্যাকে শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয়, জীবনের পথেও আলোকিত করেছিলেন। তিনি বোঝালেন, দিদিমণির চিকিৎসার সম্পূর্ণ খরচ তিনিই বহন করবেন এবং তাকে নিজের বাড়িতেই রাখবেন। বোর্ডের সদস্যরা তার আবেগ আর সততা দেখে মুগ্ধ হলেন। শেষমেশ অনন্যার ব্যক্তিগত দায়িত্বে এবং শর্ত সাপেক্ষে অলকানন্দা দেবীকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হলো, তবে স্থানান্তরের সিদ্ধান্ত স্থগিত করা হলো। পরের 15 দিন অনন্যা নিজে দাঁড়িয়ে থেকে দিদিমণির চিকিৎসা করালেন। হাসপাতালের নার্সরা অবাক হয়ে দেখত, নামী ডাক্তার হওয়া সত্ত্বেও অনন্যা নিজে দিদিমণিকে খাইয়ে দিচ্ছেন, তার চুল আঁচড়ে দিচ্ছেন। নিজের ব্যস্ত রুটিনের মাঝেই তিনি সময় বার করে দিদিমণিকে সেই পুরনো দিনের কবিতা পড়ে শোনাতেন। যেদিন অলকানন্দা দেবীকে রিলিজ দেওয়া হলো, হাসপাতালের কর্মচারীরা ভেবেছিল তাকে হয়তো কোনো বৃদ্ধাশ্রমে পাঠানো হবে, কিন্তু অনন্যা আগে থেকেই সব গুছিয়ে রেখেছিলেন। নিজের গাড়িতে করে দিদিমণিকে যখন নিজের বাড়িতে নিয়ে এলেন, তখন পড়ন্ত বিকেলের রোদ দিদিমণির মুখে এসে পড়েছে। অনন্যার মা, যিনি এখন অনন্যার সাথেই থাকেন, দরজায় দাঁড়িয়েছিলেন। দুই বৃদ্ধার চোখে তখন বাঁধ ভাঙা জল।
অনন্যা দিদিমণিকে তার শোবার ঘরটি দেখিয়ে দিয়ে বললেন, আজ থেকে এই ঘরটা আপনার। আপনার সেই বকুলতলার মেয়েটা আজ আপনার ঋণ শোধ করার সুযোগ পেয়েছে দিদিমণি। আপনি না থাকলে আজ আমি হাসপাতালের বেডে নয়, হয়তো কোনো কারখানায় কাজ করতাম। অলকানন্দা দেবী কাঁপা কাঁপা হাতে অনন্যার মাথাটা নিজের বুকের কাছে টেনে নিলেন। ফিসফিস করে বললেন, তুই আমার ঋণ শোধ করিসনি রে অনন্যা। তুই প্রমাণ করেছিস যে ভালোবাসা আর শিক্ষা কখনো বৃথা যায় না। এই হাত ধরে যখন আমায় হাসপাতালে এনেছিল, তখন ভেবেছিলাম এটা আমার শেষ পথ, বৃদ্ধাশ্রমে গিয়ে জীবনটা শেষ হবে। কিন্তু তুই আমার জীবনে আবার আলো ফিরিয়ে দিলি। সেদিন অনেক বছর পর নিঃসঙ্গ সেই মানুষটি অনুভব করলেন, রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার বন্ধন অনেক বেশি শক্তিশালী হয়। হাসপাতালের সেই সাদা করিডরের নিস্তব্ধতা থেকে মুক্তি পেয়ে বৃদ্ধা খুঁজে পেলেন এক নতুন পরিবার, যেখানে ভালোবাসা আর শ্রদ্ধার আলোয় তার জীবনের শেষ বিকেলটা সার্থক হয়ে উঠল। আর অনন্যা পেলেন এক আত্মিক শান্তি, যা পৃথিবীর কোনো পুরস্কারের চেয়ে কম নয়। তিনি প্রমাণ করলেন, কিছু সম্পর্ক শুধু জন্মসূত্রে হয় না, সেগুলো তৈরি হয় ভালোবাসা, কৃতজ্ঞতা আর একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমে। কলমে সুপ্রিয়া ঘোষ।